সালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে প্রিপজিশন পার্ট 2 নিয়ে আমি আলোচনা করব। তো যেখান থেকে শেষ করছিলাম সেখান থেকে শুরু করলাম। তো আজকে আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিলো এবং আন্ডার। কখন আমরা বিলো ইউজ করব, কখন আমরা আন্ডার ইউজ করব প্রিপজিশন হিসেবে, সেটা দেখব আজকে আমরা। তো আমরা কি দেখতে পাচ্ছি যে আন্ডার আন্ডার হচ্ছে কি আমাদের ফিজিক্যাল পজিশন। যেমন হচ্ছে কোন একটা, ধরো একটা টেবিল আছে, এটা একটা টেবিল। টেবিলের নিচে ধরো একটা চাবি পড়ে আছে। কি পড়ে আছে? চাবি। তাহলে যখন এই চাবিটাকে পুরোটা কাভার করে আছে, এই যে কাভার করে আছে, চাবিটার উপরে আছে, তার মানে পুরোটা কাভার করে আছে, কিন্তু নিচে দেখো, নিচে যে বস্তুটা থাকবে সেটা আমাদের কি হবে? এই যে সিচুয়েশনটা থাকবে, ফিজিক্যাল পজিশন যখন একবারে নিচে থাকবে, তখন আমরা আন্ডার ইউজ করব। কি ইউজ করব? আন্ডার ইউজ করব। ওকে। যেমন এখানে বলা আছে দ্য কিস আর আন্ডার দ্য টেবিল। তো টেবিলের নিচে চাবিটি আছে। কি আছে? টেবিলের নিচে চাবিটি আছে। তার মানে এমন যদি কোনো পজিশনে থাকে যে পুরোটা কাভার করে আছে এবং নিচে কি আছে? কোনো একটা বস্তু আছে, তার মানে এই বস্তুটাকে যখন আমরা এক্সপ্রেস করতে যাব তখন আমরা প্রিপজিশন আন্ডার ইউজ করব। ওকে। আচ্ছা আচ্ছা। এরপরে আমরা হচ্ছে যে অথরিটি, যেমন আমরা বলতে পারি যে হি ওয়ার্কস আন্ডার দ্য ম্যানেজার। সে ম্যানেজারের অধীনে কাজ করতেছে, অধীনে। এই যে অথরিটি বা অধীনে, এরকম যদি আমাদের কোনো ওয়ার্ড আসে যে হি ওয়ার্কস দ্য ম্যানেজার, আন্ডার দ্য ম্যানেজার, ঠিক আছে? তাহলে অধীনে যদি এরকম কোনো টাস্ক আসে তখন আমরা, বা অথরিটি রিলেটেড আসে, তখন আমরা আন্ডার ইউজ করবো। যে কেউ কারো অধীনে কাজ করতেছে, হুম, তখন আমরা আন্ডার ইউজ করব। ওকে। আচ্ছা। নেক্সট হচ্ছে আমাদের মেজারমেন্ট, লিমিট এবং কন্ডিশন। এই জায়গার মধ্যে একটা কথা আছে যে কখন আমরা, এই জায়গার মধ্যে আমরা কখন বিলো ইউজ করতাম। এই যে কিন্তু আমরা বিলো ইউজ করতে পারতাম যদি আমাদের 10 ডিগ্রি সেলসিয়াসটা, এটা আমাদের নির্দিষ্ট করা না থাকতো। যদি এরকম বলতো যে দা টেম্পারেচার the temperature is ড্যাশ ফ্রিজিং। ধরো এমন আছে যে এখন তাপমাত্রা হচ্ছে -10 ডিগ্রি, আচ্ছা, মাইনাস না, ধরো হচ্ছে +10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে +10 ডিগ্রি সেলসিয়াসে কি বরফ হবে? হবে না। তার মানে আমরা কি ইউজ করব? বিলো ইউজ করব। কি ইউজ করব? বিলো। কারণ কি, ফ্রিজিং এটা কি আমাদের একটা মানে একজ্যাক্ট কোনো মান দেওয়া আছে? না। কিন্তু এই যে যখন আমাদের একজ্যাক্ট কোনো মান ইউজ করবে, যে 10 ডিগ্রি সেলসিয়াস, একজ্যাক্ট একটা মান ইউজ করবে 10 ডিগ্রি সেলসিয়াস, তখন আমরা আন্ডার ইউজ করব। কি ইউজ করব? আন্ডার ইউজ করব। ওকে। তার মানে আমরা কি দেখলাম যে দা টেম্পারেচার, কোনো একটা মেজারমেন্ট যখন থাকবে, মেজারমেন্টে আমরা কি করতে পারবো? আন্ডার ইউজ করব। কখন? যখন একটা একজ্যাক্ট মান থাকবে। যদি একজ্যাক্ট মান না থাকে, ধরো ফ্রিজিং বললো, বয়েলিং বললো, তখন আমরা বিলো ইউজ করব। ওকে। তখন আমরা কি ইউজ করব? বিলো। বা কন্ডিশনের ক্ষেত্রেও আমরা আন্ডার ইউজ করতে পারি, লিমিটের ক্ষেত্রেও আমরা আন্ডার ইউজ করতে পারি, আমরা দেখবো এখন। আচ্ছা। তার মানে এখানে কাভারিং, শি হিড আন্ডার দ্য ব্ল্যাঙ্কেট, এই যে কাভারিং, কাভার করে আছে। আচ্ছা। তাহলে বিলো, লোয়ার পজিশন বাট নট নেসেসারি ডিরেক্টলি বিনেথ। আচ্ছা। যেমন হচ্ছে কি, দ্য রিভার ইজ বিলো দ্য ক্লিফ। যেমন এইরকম যদি হয় একটা পজিশন, আমি বলি, ধরো এটা হচ্ছে একটা পাহাড়, এটা একটা পাহাড়, এই পাহাড়ের নিচে একটা নদী আছে, রিভার। এটা কি আছে? রিভার আছে। তাহলে এই রিভারটা কি নিচে বলবো আমরা নিচে আছে? নিচে কিন্তু না, নিচে কিন্তু পাশে আছে। তাহলে এমন পজিশনে যদি এইখানে থাকতো যে এই পাহাড়ের এই নিচে এই জায়গার মধ্যে রিভারটা আছে, তার মানে এই পাহাড়টা পুরাটা নদীটাকে কাভার করে আছে, তখন না হয় আমরা বলতে পারতাম যে আন্ডার, দ্য রিভার ইজ আন্ডার দ্য ক্লিফ। কিন্তু এইরকম তো নাই, আমাদের আছে কি, এইখানে আমাদের হচ্ছে পাহাড়টা শেষ, তারপরে আমাদের এই যে নিচের দিকে আমাদের একটা রিভার আছে। তাহলে এইরকম দেখো, আমাদের একজাক্ট কিন্তু নিচে নাই, একজাক্ট নিচে আছে, এই যে পাহাড় এখানে, পাহাড়ের এই নিচে আছে। তাহলে এইরকম পজিশনে যদি থাকে, তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা কি বলবো? বিলো ইউজ করব। হ্যাঁ, দ্য রিভার ইজ বিলো দ্য ক্লিফ। তাহলে আমরা তখন বিলো ইউজ করব। অথবা আমাদের যদি এরকম হয়, ধরো এই যে তাজিং ডন, আমরা পাহাড়টা দেখছিলাম, এই জায়গায় কোনো একটা, ধরো হচ্ছে একটা
হচ্ছে কেউ হচ্ছে তাঁবু টাঙায় হচ্ছে বাস করতেছে। তখন এই যে তাঁবুটা আমরা যদি প্রকাশ করতে যাই, তখন আমাদের বলতে হবে, বা এখানে হচ্ছে ধরো একটা কুঁড়ে ঘর আছে, তখন আমরা বলতে হবে the heart the heart is বিলো দ্য ক্লিফ। ঠিক আছে, তার মানে নিচে না, এটা কিন্তু নিচে কি না, অর্থাৎ পাহাড়ের নিচে কিন্তু সাইডে সাইডে আছে। তাহলে এমন পজিশনে যদি থাকে, তখন আমরা কি ইউজ করব, বিলো ইউজ করব। ওকে, তখন আমরা কি ইউজ করব, বিলো ইউজ করব। আচ্ছা, র্যাঙ্ক অর লেভেল বুঝেই তো আমরা বিলো ইউজ করতে পারি। র্যাঙ্ক অর লেভেল বলতে কি, যে দিস ওয়ার্ক ইজ বিলো মাই স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তার মানে কি, তার যে এই যে তার যে স্ট্যান্ডার্ড যে প্রিন্সিপাল আছে, এই প্রিন্সিপালের, হ্যাঁ, বিলো, ওই যে এরকম র্যাঙ্ক বা লেভেল বোঝাই তো আমাদের কি হবে, স্ট্যান্ডার্ড। দ্য ওয়ার্ক ইজ বিলো মাই স্ট্যান্ডার্ড, মানে এরকম যদি র্যাঙ্ক বা লেভেল বোঝায়, তখন আমরা বিলো ইউজ করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, মেজারমেন্ট অর থ্রেশহোল্ডস, এই মেজারমেন্ট আমি বললাম যে দ্য টেম্পারেচার ড্রপ বিলো ফ্রিজিং, ওই যে ফ্রিজিং, কিন্তু একজ্যাক্ট কোনো মান নাই। যদি এখানে থাকতো 10 ডিগ্রি সেলসিয়াস, কি থাকতো, 10 ডিগ্রি সেলসিয়াস, ফ্রিজিং এর জায়গায় যদি আমাদের দিয়ে দিত যে 10 ডিগ্রি সেলসিয়াস বা 20 ডিগ্রি সেলসিয়াস, এক জায়গায় একটা মান দিয়ে দিত, তখন আমাদের বিলো এর জায়গায় এখানে কি হইতো, আন্ডার হইতো। কি হইতো, আন্ডার হইতো। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে বিলো এর জায়গায় আন্ডার হইতো, তার মানে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এই জায়গায় কেন আন্ডার হইলো, আমি যদি বলি যে পুরোটা এখানে কাভার করে আছে, এই যে ব্রিজের নিচে কি আছে, নদী আছে, তাহলে একজাক্ট নিচে যে পুরোটা কাভার করে আছে, তখন এইভাবে যখন থাকবে, তখন আমরা বলতে পারবো আন্ডার। কি বলতে পারবো, আন্ডার বলবো। ওকে, আচ্ছা, এইখানে কি হবে, এইখানে যদি আমি বলি যে এইখানে লাইন আছে, এই যে লাইনটা আছে, এই লাইনের নিচে কি আছে, হ্যাঁ, নেমটা আছে নিচে, কিন্তু লেগে আছে কি, লেগে নাই। যদি লেগে থাকতো, এই নেমটা যদি লেগে থাকতো, তখন আমরা তখন আমরা কি দিতাম, আন্ডার দিতাম, তখন আমরা কি দিতাম, আন্ডার। কিন্তু একটা লাইন কি লেগে থাকে, না, এইভাবে আমরা করি না সাধারণত। আমরা ধরো বললাম যে এখানে আমাদের একটা লাইন আছে, তারপর আমরা লেখা শুরু করবো, ধরো আমার নাম লিখতেছি যে রাসেল। হুম, রাসেল লিখতেছি, এই রাসেল লিখতেছি, এই যে রাসেল লিখতেছি, এই যে রাসেল লিখতেছি, রাসেল লিখলাম আমি কি, এটার নিচে, অনেক নিচে, তখন আমাদের বিলো দিতে হবে। কারণ কি, এটা কিন্তু লেগে নাই, লেগে যদি থাকতো, তাহলে আমরা আন্ডার দিতাম, কি দিতাম, আন্ডার দিতাম। ওকে, আচ্ছা, এখন এই জায়গায় একটা ইন্টারেস্টিং একটা আছে, কখন আমরা অ্যাক্রস ইউজ করব, কখন আমরা থ্রো ইউজ করব। মনে রাখবো যে ধরো এই জায়গা, এটা 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 হচ্ছে একটা ঘর, ঘরের এই দিক দিয়ে প্রবেশ করে, ধরো এখানে একটা জানালা আছে, এই দিক দিয়ে প্রবেশ করে একটা আরেকটা জানালা দিয়ে বের হয়ে গেল, বের হয়ে গেল, তখন আমরা ইউজ করব থ্রো। হুম, তখন আমরা কি ইউজ করব, থ্রো ইউজ করব। ওকে, আচ্ছা, তখন আমরা ইউজ করব থ্রো। আচ্ছা, তাহলে অ্যাক্রস কখন ইউজ করব, দেখো এই যে এটাকে আমরা একটা ঘর হিসেবে চিন্তা করছি, তাই না, এটা একটা ঘর হিসেবে চিন্তা করছি, তাহলে ঘর হিসেবে যখন চিন্তা করছি, এটা একটা 3D বস্তু। কিন্তু এরকম যদি হইতো একটা মাঠ, এই মাঠের এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত চলে গেল, ধরো এই মাঠের এক সাইড থেকে আরেক সাইড পর্যন্ত একবারে একবারে কি হইলো, চলে গেল, তখন আমরা কি ইউজ করব, তখন আমরা ইউজ করব অ্যাক্রস। তখন আমরা কি করব, অ্যাক্রস। তার মানে আমরা দেখতেছি যে এটা এক জায়গা থেকে আরেক জায়গায় কাভার করে আছে, মানে এক জায়গা থেকে শুরু করে আরেক জায়গা পর্যন্ত চলে গেছে। এটাও কি এক জায়গা থেকে শুরু করে আরেক জায়গায় চলে গেছে, কিন্তু এটা কোনো সারফেস নাই, এখানে কোনো কি, কোনো বস্তু নাই, মানে ফাঁকা মাঠে, ফাঁকা মাঠে যখন ক্রস করবে, তখন আমাদের কি হবে, অ্যাক্রস হবে। যেমন একটা বলতে পারি, ধরো এখানে একটা রাস্তা আছে, রাস্তার এইখান থেকে শুরু করে একজন হচ্ছে এই পাশে পর্যন্ত গেল, তখন আমরা কি ইউজ করব, অ্যাক্রস ইউজ করব। কি ইউজ করব, অ্যাক্রস, কারণ এইদিকে রাস্তা তো ফাঁকা, তাই না, রাস্তাতে কোনো হচ্ছে বাধা নেই, বাধা আছে, যেমন হচ্ছে আমি যদি এদিক দিয়ে যাই, ঘরের এখানে বেড়া আছে, বেড়ার একটা বাধা আছে, যদি বাধা থাকে এমন, তখন আমরা থ্রো ইউজ করব। কি ইউজ করব, থ্রো। আর যদি বাধা না থাকে, তাহলে আমরা অ্যাপ্রোচ ইউজ করবো। আমরা আবার ক্লিয়ার হয়ে যাবো, দেখো, অ্যাপ্রোচ দিয়ে মাঠ নদী রাস্তা, মাঠ নদী রাস্তা ইত্যাদি যদি পার হয়, মানে এক পাশ থেকে আরেক পাশে যায়, তখন আমরা অ্যাপ্রোচ ইউজ করবো। যেমন এইখানে যদি আমি বলি, উনি কি করতেছে, একজন একজন মানুষ কি করতেছে, এই জায়গা থেকে কি হয়ে, পার হয়ে এই জায়গায় যাচ্ছে, তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন এই যে কাভার হয়ে চলে যাবে, তখন আমাদের কি হবে, অ্যাক্রস হবে। কি হবে, অ্যাক্রস হবে, অ্যাক্রস হবে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে অ্যালং কি, অ্যালং মানে হচ্ছে বরাবর যাওয়া। বরাবর কি, ধরো হচ্ছে একটা নদী আছে, এরকম একটা নদী, হুম,
এই নদীর যদি আমরা এই পাশ থেকে যাওয়া শুরু করি, এই পাশ থেকে যাওয়া শুরু করে আমরা যাইতেছি 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 নদী বরাবর, আমরা এক পাশ বরাবর যাইতেছি যাইতেছি, তখন আমাদের অ্যালং ইউজ করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো, ধরো একটা মানুষ যাইতেছে, আমরা বলবো যে দ্য ম্যান দ্য ম্যান ইজ গোয়িং ইজ গোয়িং অ্যালং দ্য রিভার। কি হবে? অ্যালং অ্যালং দ্য রিভার। তখন কি হবে? অ্যালং দ্য রিভার। তাহলে অ্যালং কখন ইউজ করতেছি? যখন হচ্ছে এই যে একটা নদীর এক সাইড বরাবর একবারে হচ্ছে দৈর্ঘ্য বরাবর যাওয়া শুরু করছে, যাইতেছে যাইতেছে, তখন আমরা বলবো অ্যালং দ্য রিভার। ওকে, আচ্ছা। থ্রো, তো আমরা দেখলাম যে কোনো কিছুর মধ্য দিয়ে যদি যায় তখন আমরা থ্রো ইউজ করব। যেমন হচ্ছে এই জায়গার মধ্যে যদি আমি বলি, এই যে বিড়ালটা কি করতেছে, তার মাঠ দিয়ে যাইতেছে, তাহলে মাঠ দিয়ে যাওয়ার সময় কোনো কিছু কোনো হচ্ছে বাধার সম্মুখীন হচ্ছে না, বা এখানে কোনো 3D বস্তু নাই, 3D বস্তু নাই, তখন আমরা অ্যাক্রোস ইউজ করব। কি ইউজ করব? অ্যাক্রোস। থ্রো কখন ইউজ করব? এই যে জঙ্গলের মধ্য দিয়ে যদি যায়, অনেক গাছপালা থাকবে, এই যে গাছপালা, 3D অনেক কিছু আছে, হ্যাঁ, তাহলে গাছপালা অনেক আছে, তখন আমরা থ্রো ইউজ করব। অর্থাৎ কোনো কিছুর মধ্য দিয়ে যাইলে থ্রো, আর যদি কোনো কিছু না থাকে, কোনো বাধা না থাকে, এই যে ঘাসের উপর দিয়ে যাইতেছে, তখন আমাদের অ্যাক্রস হবে। মানে কোনো উপর দিকে কোনো বাধা নাই, বাধা আছে নাই, মানে কোনো কিছুর মধ্য দিয়ে না যাইলে তখন আমাদের অ্যাক্রস হবে, আর কোনো কিছুর মধ্য দিয়ে যাইলে তখন আমাদের থ্রো হবে। কি হবে? থ্রো হবে। ওকে, তাহলে অ্যাক্রস এবং থ্রো আমরা বুঝলাম। আচ্ছা, পাস্ট কি? পাস্ট মানে হচ্ছে কোনো কিছুর পাশ দিয়ে অতিক্রম করা, কিন্তু গতি থাকতে হবে। ধরো আমি যদি এই জায়গার মধ্যে বলি যে এই জায়গায় ধরো একটা কি আছে, দোকান আছে, হুম, এই জায়গায় একটা রাস্তা আছে, এই জায়গায় একটা রাস্তা আছে। আচ্ছা, ধরো একজন মানুষ এইখানে দাঁড়ায় আছে, এখানে দাঁড়ায় আছে, তাহলে আমি যদি বলি, এই মানুষটাকে যদি আমি এক্সপ্রেস করতে যাই, তখন আমি বলবো দ্য ম্যান ইজ বিসাইড। কি বলবো আমরা? বিসাইড, হ্যাঁ, বিসাইড দ্য শপ। ওকে, বিসাইড দ্য শপ, শপ। ওকে, তাহলে বিসাইড কেন বললাম? কারণ এই মানুষটা এখানে দাঁড়ায় আছে, স্থির অবস্থায় আছে। তাহলে স্থির অবস্থায় যদি থাকে, তখন আমরা বিসাইড ইউজ করব। কি ইউজ করব? বিসাইড ইউজ করব। কিন্তু একটা মানুষ যদি এই দিক বরাবর যাওয়া শুরু করে, কি করে? এই দিক বরাবর যাওয়া শুরু করে, মানে পাশ দিয়ে গতি অবস্থায় আছে, তাহলে গতি অবস্থায় যদি পাশ দিয়ে অতিক্রম করে, বা এই দিক বরাবর যাচ্ছে, ধরো গতি অবস্থায় পাশ দিয়ে যায়, তখন আমাদের পাস্ট বলতে হবে। অর্থাৎ এই দোকানের হচ্ছে পাশে দিয়ে যাচ্ছে, হ্যাঁ, এই দোকানের পাশে দিয়ে যাচ্ছে, তখন আমাদের যদি গতীয় অবস্থায় থাকে তখন আমাদের পাস্ট ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? পাস্ট ইউজ করতে হবে। আর যদি স্থির অবস্থায় থাকে তখন আমরা বিসাইড ইউজ করতে পারবো, অথবা বাই ইউজ করতে পারবো। ঠিক আছে, আমরা বিসাইড বা বাই ইউজ করতে পারবো। আচ্ছা, তাহলে আপ, আপ কখন ইউজ করব? হচ্ছে আপ আমরা ইউজ করব, ধরো হচ্ছে একটা সিঁড়ি আছে, কি আছে? সিঁড়ি। এই সিঁড়ি, যখন এই সিঁড়ির মধ্যে দিয়ে আমরা উপরে উঠতেছি, গতি আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা আপ ইউজ করতে পারবো। কি ইউজ করতে পারবো? আপ ইউজ করতে, মানে উপরের দিকে যদি আমাদের গতি অবস্থা থাকে তখন আমরা আপ ইউজ করতে পারবো। অর্থাৎ সিঁড়ি বেয়ে উপরে উঠতেছে, একটা গতি অবস্থা আছে, তখন আমরা আপ ইউজ করতে পারবো। ঠিক আছে, তখন আমরা কি ইউজ করতে পারবো? আপ ইউজ করতে পারবো। এই যে এখানে এরা গতি অবস্থায় আছে, যে একজন কি করতেছে, দে আর ক্লাইম্বিং কি আপ দ্য ট্রি। কি হবে এখানে? আপ দ্য ট্রি, কারণ কি উপরের দিকে একটা গতীয় অবস্থায় যাচ্ছে, উপরের দিকে কি হচ্ছে, একটা গতীয় অবস্থায় যাচ্ছে, তাই দে আর ক্লাইম্বিং আপ দ্য ট্রি। ওকে, আচ্ছা, ঠিক আছে। ডাউন, ডাউন কি হবে? ডাউন মানে হচ্ছে নিচু অবস্থান, মানে হচ্ছে কি, অর্থাৎ রানিং অবস্থায় নিচু থাকবে, মানে গতি থাকবে এবং নিচের দিকে নামতেছে। যেমন হচ্ছে যদি আমি বলি যে হচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে কেউ নিচে নামতেছে, নিচে নামতেছে, তাহলে গতি আছে এবং নিচে নামতেছে, তখন আমাদের ডাউন হবে। কি হবে? ডাউন ইউজ করবো। তাহলে ডাউন কখন? গতি প্লাস নিচে নামতেছে, গতি প্লাস নিচে নামতেছে, তখন আমাদের ডাউন ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? ডাউন ইউজ করতে হবে। যেমন আমরা যদি দেখি এই জায়গার মধ্যে কোনো হচ্ছে নাই, হচ্ছে এক্সাম্পল নাই, ওই যে আপ দিয়ে যেটা আছে, এটা আমরা বুঝতে পারি। আচ্ছা, এখন রাউন্ড, রাউন্ড মানে কি, চারদিকে। যেমন হচ্ছে আমি যদি বলি যে এটা এটা ধরো সূর্য, সূর্যের চারদিকে কি পৃথিবী ঘুরতে থাকে, তাহলে আমরা এইভাবে বলবো, দা আর্থ দা আর্থ দা আর্থ মুভস। কি হবে? মুভস রাউন্ড দ্য সান।
কি হবে? রাউন্ড দা সান। ঠিক আছে, তাহলে রাউন্ড কখন আমরা ইউজ করব? যখন একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকবে। ধরো এটা পৃথিবী, এই যে সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট একটা কেন্দ্র বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকবে, তখন আমরা রাউন্ড ইউজ করব। রাউন্ড মানে কি? চারদিকে। ঠিক আছে, যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। ওকে, আউট অফ মানে কি? আমরা অলরেডি পড়ছিলাম। আউট অফ মানে হচ্ছে, ধরো রুমের ভিতরে কেউ আছে, এই রুমের ভিতরে ও হচ্ছে রুম থেকে দৌড়ে বের হয়ে গেল। এই যে গতি প্লাস বের হওয়া, গতি প্লাস বের হওয়া, তখন আমাদের আউট অফ ইউজ করতে হবে। হ্যাঁ, গতি প্লাস বের হওয়া, তখন আমরা আউট অফ ইউজ করব। কি করব? আউট অফ। ঠিক আছে, তাহলে আউট অফ মানে কি? গতি প্লাস বের হচ্ছে, তখন আমরা আউট অফ। আর গতি প্লাস প্রবেশ মানে কি? তখন আমরা ইনটু ইউজ করতাম, মনে আছে? আমরা তখন কি করতাম? ইনটু ইউজ করতাম। তাহলে গতি প্লাস বাইরে বের হয়ে যাওয়া, তখন আমরা আউট অফ ইউজ করব। কি করব? আউট অফ ইউজ করব। ওকে, যেমন এখানে বলা আছে, দ্য র্যাবিট ইজ পপিং আউট অফ দ্য হোল। হ্যাঁ, তার মানে কি? এই যে আমরা যদি বলি যে খরগোশ, এই খরগোশটা কি হচ্ছে? তার গর্ত থেকে বের হচ্ছে। এই যে একটা গর্ত আছে, গর্ত থেকে যে খরগোশটা বের হয়, এই যে বের হওয়া, রানিং অবস্থায় বের হচ্ছে, তখন আমাদের আউট অফ ইউজ করতে হবে। দ্য র্যাবিট ইজ পপিং আউট অফ দ্য হোল, এই যে আউট অফ। ওকে, তার মানে আমাদের যদি গতি অবস্থা থেকে কোনো কিছু থেকে বের হয়, গতি অবস্থায় থাকে, তখন আমরা আউট অফ ইউজ করব। ইউজ করব আউট অফ। ওকে, আচ্ছা, ফ্রম। আচ্ছা, আমি দুইটা জিনিস বলছিলাম, ফ্রম এবং টু। টু হচ্ছে আমার এন্ডিং পয়েন্ট, ফ্রম হচ্ছে আমার কে, ফ্রম হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট। ধরো এইভাবে আমি বললাম যে দে আর গোয়িং, দে আর দে আর গোয়িং, দে আর গোয়িং ফ্রম, ফ্রম ধরো হচ্ছে আমি বললাম ঢাকা টু খুলনা, ঢাকা টু কি হবে? খুলনা। তাহলে তারা কোথায় যাচ্ছে? ঢাকা থেকে খুলনা যাচ্ছে। তাহলে স্টার্টিং পয়েন্ট কোনটা? স্টার্টিং পয়েন্ট হচ্ছে ঢাকা, স্টার্টিং পয়েন্ট হচ্ছে ঢাকা, তার সামনে কি দিছি? ফ্রম। তাহলে ফ্রম কি হয়? স্টার্টিং পয়েন্টের সামনে ফ্রম হয়। এই যে খুলনা হচ্ছে তার গন্তব্য বা এন্ডিং পয়েন্ট। ঠিক আছে, এন্ডিং পয়েন্টের সামনে আমাদের টু হয়। কি হয়? টু হয়। ওকে, তার মানে ফ্রম দেখলাম যে স্টার্টিং পয়েন্টের সামনে আমাদের ফ্রম হবে, স্টার্টিং পয়েন্টের সামনে আমাদের ফ্রম হবে। ওকে, আচ্ছা, যেমন বলা আছে, দ্য প্রিজনার র্যান অ্যাওয়ে ফ্রম দ্য জেল। এই জেল থেকে কি হইলো? প্রিজনার মানে হচ্ছে, একটা হচ্ছে কি, অপরাধী পালিয়ে গেল, জেল থেকে পালিয়ে গেল। কোথা থেকে পালিয়ে গেল? জেল থেকে। তার কি ছিল? এটা স্টার্টিং পয়েন্ট ছিল না? জেল থেকে পালিয়ে যাচ্ছে, তার স্টার্টিং পয়েন্ট। তাহলে এই জন্য কি দিতে হবে? ফ্রম দিতে হবে, ফ্রম দিতে হবে। ঠিক আছে, এন্ডিং পয়েন্টে আমরা টু দিব, এন্ডিং পয়েন্টে কি দিব? টু দিব। ওকে, আচ্ছা, এগেইনস্ট। এগেইনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে বা কোনো কিছুর সাথে। এগেইনস্ট মানে বিরুদ্ধে বা কোনো কিছুর সাথে। তার মানে এগেইনস্ট মানে যখন আমাদের কোনো বিরুদ্ধে যাবে। যেমন হচ্ছে আমরা যদি দেখি, এখানে একটা এক্সাম্পল দেখি, দ্য টিম প্লেড এগেইনস্ট দেয়ার রিভেলস, হি লার্ন এগেইনস্ট দ্য ওয়াল, হি লেন্ট এগেইনস্ট দ্য ওয়াল। তাহলে কি? যে বিরুদ্ধে যখন থাকবে, হি লেন্ট মানে সে হেলান দিয়ে আছে, হেলান দিয়ে আছে। হ্যাঁ, কোথায় হেলান দিয়ে আছে? ওয়ালে, ওয়ালে, তার মানে তার বিরুদ্ধে। এই যে বিরুদ্ধে ক্ষেত্রে আমরা এগেইনস্ট ইউজ করবো। দ্য টিম প্লেড, কার বিরুদ্ধে খেলতেছে? দেয়ার রিভালস, দেয়ার রিভালস, রিভালস এর বিরুদ্ধে খেলতেছে। দ্য টিম প্লেড। ওকে, আচ্ছা, তার মানে বিরুদ্ধে মানে আমরা এগেইনস্ট ইউজ করব। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, বিহাইন্ড মানে কি? পেছনে। তাহলে একটা এক্সাম্পল যদি দেখি, দ্য পুলিশম্যান ইজ রানিং বিহাইন্ড দ্য এক্সটর্শনিস্ট। এই যে পুলিশম্যান কি করতেছে? এক্সটর্শনিস্টের পেছনে কি করতেছে? দৌড়াচ্ছে। তাহলে বিহাইন্ড মানে পেছনে, এক্সটর্শনিস্টের পেছনে দৌড়াচ্ছে। ওকে, এক্সটর্শনিস্টের পেছনে দৌড়াচ্ছে মানে অপরাধীর পেছনে দৌড়াচ্ছে। ওকে, আচ্ছা, এখন আমরা দেখব যে বিটুইন মানে কি? বিটুইন মানে হচ্ছে দুইয়ের মাঝে। বিটুইন মানে কি? দুইয়ের মাঝে। তাহলে হচ্ছে যদি এইখানে আমি বলি, হ্যাঁ, আপেলটা কোথায় আছে? এই আপেলটা আছে এই বক্স এবং এই বক্সের মাঝে। তার মানে আমরা বলবো যে দা আপেল ইজ বিটুইন দা বক্সেস। এই যে বিটুইন, বিটুইন মানে কি? দুই জনের মাঝে যখন বসবে, তখন আমরা বিটুইন, এই যে দুইটা বক্সের মাঝখানে যেহেতু আপেলটা আছে, তেমন আমরা বলবো দা আপেল ইজ বিটুইন দা বক্সেস। কিন্তু যদি এখানে এরকম হইতো, তিনটা বক্স আছে,
তিনটা বক্স আছে, তখন কিন্তু আমরা বিটুইন ইউজ করতে পারতাম না, তখন আমরা অ্যামং ইউজ করতাম। কি ইউজ করতাম? অ্যামং। আমরা দেখতেছি পরে, ঠিক আছে, অ্যামং ইউজ করতাম। তার মানে আমরা দেখতেছি যে দুইয়ের মাঝে যখন হবে তখন আমরা বিটুইন ইউজ করব, আর যখন দুইয়ের থেকে বেশি হবে তখন আমরা অ্যামং ইউজ করব। যেমন এখানে বলছে ডিভাইডেড ম্যাঙ্গোস বিটুইন টু বয়েজ, মানে দুইজনের মধ্যে ভাগ করে দিল। তাহলে দুইজনের মধ্যে যদি ভাগ করে দেয়, বিভক্ত করে দেওয়া বোঝায়, তখন আমরা বিটুইন ইউজ করব। ওকে, আচ্ছা। এমন কখন? দুইয়ের অধিক, যেমন এখানে বলা আছে যে দেয়ার ওয়াজ ডিসএগ্রিমেন্ট অ্যামং দ্য টিম মেম্বার্স। তার টিম মেম্বার্স এ কয়টা আছে? দুইয়ের অধিক আছে, তখন আমরা অ্যামং ইউজ করছি, ঠিক আছে, তখন আমরা কি করছি? অ্যামং ইউজ করছি, ঠিক আছে। আচ্ছা, এখানে বলা আছে দা ট্রিটি বিটুইন বা অ্যামং দা ফাইভ ন্যাশন হ্যাজ সাইন্ড। আচ্ছা, এই জায়গার মধ্যে একটা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন বলা আছে, দা ট্রিটি বিটুইন অথবা অ্যামং কোনটা হবে? এটা কোশ্চেন বলছে দ্য ফাইভ নেশন। এখন তোমরা হচ্ছে এরকম করতে পারো যে দ্য ফাইভ নেশন আছে, তাহলে পাঁচটা, পাঁচটা হচ্ছে কি আর বোঝাচ্ছে? জাতির মধ্যে সাইন হচ্ছে, কিন্তু সাইন, সাইন মানে চুক্তি, দুইটা দেশের মধ্যে চুক্তি হয়, চুক্তি হয় কি দুইটা দেশের মধ্যে। তাহলে পাঁচটা বললেও এখানে চুক্তি হচ্ছে, ধরো হচ্ছে বাংলাদেশ আর আমেরিকার মধ্যে চুক্তি হইলো, কিন্তু মাঝখানে অনেকগুলো দেশ থাকতে পারে, হ্যাঁ, কিন্তু চুক্তি হবে কার কার মধ্যে? দুইজনের মধ্যে। তাহলে দুইজনের মধ্যে যখন চুক্তি হবে তখন আমরা কি বসাবো? বিটুইন বসাবো। এখানে কি হবে? বিটুইন, ঠিক আছে। কারণ চুক্তি হয় শুধুমাত্র দুইটা দেশের মধ্যে। এখানে ফাইভ বললেও ফাইভ কিন্তু এখানে কি সেন্সে আসতেছে না। আমরা যদি অর্থের সেন্স দেখি, ফাইভ কিন্তু আমাদের অর্থের সেন্সে আসতেছে না। সো এই জায়গার মধ্যে আনসার হবে কি? আনসার হবে বিটুইন। আনসার হবে কি? আনসার হবে বিটুইন, ঠিক আছে। আচ্ছা, দ্য ট্রিটি বিটুইন দ্য ফাইভ নেশন ওয়াজ সাইন্ড। আচ্ছা, তাহলে বাই মানে কি? পাশে বা দ্বারা। বাই মানে কি? পাশে বা দ্বারা। যেমন এই জায়গার মধ্যে বলা আছে দ্য স্টুডেন্ট স্যাট বাই দ্য টিচার। এখন এই জায়গার মধ্যে আমাদের একটা কোশ্চেন আছে যে আমরা কি এই জায়গার মধ্যে বিসাইড বা নেক্সট টু বসাইতে পারতাম? বিসাইড মানে তো পাশে, বাই মানেও পাশে, আমরা দেখতেছি। মনে রাখবো যখন, যখন এই যে এরা কিন্তু ক্লোজড, খুব ক্লোজড নাই, এই জায়গার মধ্যে গ্যাপ আছে না? তাহলে যখন গ্যাপ থাকবে, ক্লোজড থাকবে না, গ্যাপ থাকবে, তখন আমরা বাই বসাবো। এই বাই মানে তখন পাশে, তার মানে দা স্টুডেন্ট স্যাট বাই দ্য টিচার। এই যে গ্যাপ আছে, এদের মধ্যে কি আছে? গ্যাপ আছে। তো দ্যাটস ওয়াই তখন আমরা বাই বসাইলাম। কিন্তু এমন যদি হইতো এরা হচ্ছে খুবই নিকটে, কাছাকাছি বসে আছে, তখন আমরা কি করতাম? বিসাইড বা নেক্সট টু বসাইতাম। তখন আমরা কি বিসাইড বা নেক্সট টু বসাইতাম। আমরা ক্লিয়ার হয়ে যাচ্ছে এই যে পরের এক্সাম্পলটায়। বিসাইড বা নেক্সট টু কখন কি? একবারও কোনো কিছুর সাথে লেগে আছে বোঝাইতে। এই যে এরা এরা কিন্তু কোনো গ্যাপ নাই। এখানে কোনো গ্যাপ আছে? এখানে কোনো গ্যাপ আছে? এখানে কোনো গ্যাপ নাই। এরা কিন্তু একবারে হচ্ছে কি, একবারে কাছাকাছি বসে আছে। যখন কাছাকাছি একবারে বসে থাকবে, কোনো গ্যাপ নাই, তখন আমরা কি করব? বিসাইড অথবা নেক্সট টু, এই দুটো বসাবো। বিসাইড অথবা কি? বিসাইড অথবা নেক্সট টু বসাবো। ওকে, দ্য স্টুডেন্ট স্যাট বিসাইড বা নেক্সট টু দ্য টিচার। তাহলে বাই কখন বসাবো? আমরা দেখলাম যে বাই, বাই হচ্ছে যখন ডিস্টেন্স মেনটেন করে বসবে, ডিস্টেন্স যখন বেশি থাকবে, হ্যাঁ, ডিস্টেন্স যখন বেশি থাকবে, তখন হচ্ছে কি ওর সাথে একটু ফাঁকা ফাঁকা করে বসে আছে, তখন আমাদের বাই। আর হচ্ছে বিসাইড বা নেক্সট টু, বিসাইড, বিসাইড বা নেক্সট টু। নেক্সট টু কখন হবে? নেক্সট টু কখন হবে? যখন, যখন তারা কি হবে? খুব কাছাকাছি থাকবে, হ্যাঁ, ক্লোজড থাকবে, হ্যাঁ, খুব ক্লোজলি থাকবে। ওকে, তখন আমাদের বিসাইড বা নেক্সট হবে। তার মানে আমরা দেখতেছি বিসাইড মানে ও পাশে, বাই মানে ও পাশে, নেক্সট টু মানে ও পাশে। সো আমরা কখন কোনটা বসাবো ক্লিয়ার হয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বলা আছে হুইচ ইজ কারেক্ট। আচ্ছা, এই জায়গার মধ্যে কোনটা কারেক্ট? সবাই হয়তো অলরেডি ভাবতেছে হি ইজ গোয়িং টু হোম, এটা কারেক্ট, কিন্তু আসলে না, এটা রং। কেন রং? আমরা মনে রাখবো কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর সামনে টু বসে না। তার মধ্যে একটা হচ্ছে হোম। এই হোমের সামনে কখনো টু বসে না, যদিও টু বসার এখানে কথা ছিল, কিন্তু হোম হওয়ার কারণে, এই হোম ওয়ার্ডটা থাকার কারণে কি হইলো না? টু বসবে না, ঠিক আছে। তাহলে হোম যেখানে থাকবে এখানে আমরা টু বসাবো না, মনে থাকবে? এটা আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে হোমের পূর্বে কোনো শব্দ বা ফ্রেজ থাকে তবে এর পূর্বে টু বসাতে, মানে যদি আমাদের হোম থাকে তাহলে হচ্ছে টু বসবে না। কিন্তু যদি এমন থাকে যে হোমের পূর্বে কোনো ফ্রেজ আছে, এই যে হোম, তাহলে হোম থাকার কারণে টু বসবে না, কিন্তু হোমের পূর্বে একটা ফ্রেজ আছে, এই যে নাউন ফ্রেজ, হ্যাঁ, এই যে হার ফাদার্স, হার ফাদার্স, হ্যাঁ, এই যে একটা ফ্রেজ বসছে বা কোনো কিছু একটা বসছে, হ্যাঁ, কোনো শব্দ বা ফ্রেজ বসছে, তখন আমরা টু বসাইতে পারবো। তার মানে শুধু যদি এরকম থাকতো শি রিটার্নড হোম, শি
রিটার্ন টু হোম হইতো না, তখন আমাদের হার ফাদার্স দেওয়ার কারণে এখানে টু দিতে পারতেছি আমরা, ঠিক আছে। তার মানে আমরা এখানে বুঝলাম যে হোমের সামনে টু দেওয়া যায় না, হোমের সামনে হোম যদি হোম থাকে, হোম থাকলে আমরা টু দিতে পারবো না। কিন্তু এখানে যদি কোনো একটা ওয়ার্ড থাকে, এখানে যদি কোনো একটা ওয়ার্ড থাকে তখন আমরা টু দিতে পারবো, এখানে যদি কোনো একটা ওয়ার্ড থাকে তখন আমরা টু দিতে পারবো, এখানে যদি কোনো একটা ওয়ার্ড থাকে তখন আমরা টু দিতে পারবো। ওকে, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তার মানে আমরা কিছু ওয়ার্ড দেখতেছি যেগুলোর পূর্বে টু আসে না, যেমন হচ্ছে কি হোম, হেয়ার, দেয়ার, অ্যাবোর্ড, যে হোম, হোম, হেয়ার, দেয়ার, অ্যাবোর্ড, আপ স্টার্স, ডাউন স্টার্স, নাও, হেয়ার, আচ্ছা হেয়ার দুইবার হয়ে গেছে, সাম হেয়ার। তার মানে এই যে ওয়ার্ড গুলা দেখতেছি, এই ওয়ার্ড গুলার পূর্বে কখনো টু বসে না, কিন্তু কখন বসতে পারে, যখন তাদের পূর্বে, এদের পূর্বে যদি কোনো একটা নাউন ফ্রেজ বা কোনো একটা ওয়ার্ড থাকে তার পূর্বে টু বসতে পারবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ক্লিয়ার। আচ্ছা, এই যে আই উইল টু অ্যাবোর্ড ফর হায়ার এডুকেশন ইজ ইনকারেক্ট সেন্টেন্স বিকজ অফ অ্যাবোর্ড আছে, হ্যাঁ অ্যাবোর্ড আছে, সো এই জায়গার মধ্যে টু হবে না, এই জায়গার মধ্যে টু হবে না। তা হি উইল গো অ্যাবোর্ড ফর হায়ার এডুকেশন, তার মানে গো এর পরে এখানে টুটা হবে না, এটা কারেক্ট। ওকে, আচ্ছা এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, তাহলে বাড়িতে থেকো, বাড়িতে থেকো, এটা হবে কি স্টে অ্যাট, ব্রিটিশরা ইউজ করে প্লিজ স্টে অ্যাট হোম, কিন্তু আমেরিকানরা আবার অ্যাটটা এখানে উঠাই দিয়েছে, হ্যাঁ। তার মানে যে দুইটাই কারেক্ট, দুইটাই কারেক্ট। ওকে, আচ্ছা, অ্যাট হোম নাকি ইন হোম, এই জায়গার মধ্যে একটা কাহিনী আছে। অ্যাট হোম নাকি ইন হোম, ইন হোম আমরা বসাইতে পারবো যদি আমরা কি করতে পারি, এই যে এই জায়গার মধ্যে কি হয় পজিটিভ থাকে, হ্যাঁ, অর্থাৎ আমরা কি করতে পারবো অ্যাট, হোমের পূর্বে আমরা অ্যাড বসাইতে পারবো, যদি ইন বসাইতে চাই, ইন বসাইতে চাই তাহলে তার সামনে একটা পজিটিভ থাকতে হবে, কি থাকতে হবে পজিটিভ। তার মানে আমরা বুঝলাম যে হোমের পূর্বে আমরা অ্যাড বসাইতে পারবো, হোমের পূর্বে আমরা অ্যাড সাধারণভাবে অ্যাড বসাইতে পারবো, কিন্তু যদি আমরা ইন হোম বসাইতে চাই, তাহলে ইন হোম বসাইতে চাইলে আমাদের এই হোমের পূর্বে আমাদের একটা পজিটিভ বসাইতে হবে, যেমন হচ্ছে এখানে যদি আমরা ইউর দেই তাহলে আমরা ইন বসাইতে পারবো, হ্যাঁ। তার মানে আমরা দেখলাম যে হোমের পূর্বে ইন কখন হয়, যখন একটা পজিটিভ সহ থাকে, পজিটিভ সহ না থাকলে এখানে আমরা ইন বসাইতে পারবো না। যেমন আমরা বলতে পারি ইউ ক্যান নট ডু দিস এট হোম, অথবা ইউ ক্যান নট ডু দিস ইন ইউর হোম, নট ইন হোম। এই যে ইউ ক্যান নট ডু দিস ইন হোম ইজ ইনকারেক্ট সেন্টেন্স, তাহলে কারেক্ট কোনটা হবে, ইউ ক্যান নট ডু দিস ইন ইউর হোম। ওকে, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তাহলে বাড়িতে বোঝাতে অ্যাট হোম কিংবা ইন মাই হোম বা ইন ইউর হোম এরূপ ব্যবহার করা যাবে, শুধু হোমের পূর্বে ইন ব্যবহার করা যাবে না, যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখলাম। ওকে, এবার হচ্ছে আমাদের কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দেখবো, যে হচ্ছে, আচ্ছা এই জায়গার মধ্যে একটা অ্যাপ্রোপ্রিয়েট না, এটা বলা যাবে না। আচ্ছা, এই জায়গার মধ্যে অ্যারাইভ অ্যাট, যদি আমরা অ্যারাইভ, অ্যারাইভ এবং রিচ দুইটার মিনিং একই, কিন্তু এই দুইটার মধ্যে ডিফারেন্স আছে। আমরা যখন অ্যারাইভ ইউজ করব তখন আমরা অ্যাট প্রিপজিশন ইউজ করতে পারবো, কিন্তু রিচ, যদি রিচ ইউজ করি, রিচ ভার্ব ইউজ করি, তখন আমরা কোনো প্রিপজিশন ইউজ করব না, ঠিক আছে। অ্যারাইভ মানে কি পৌঁছানো, রিচ মানেও পৌঁছানো, হ্যাঁ, বা অবতরণ করা, তখন আমরা অ্যারাইভ যদি ইউজ করি তখন অ্যাড ইউজ করতে পারবো, আর রিচ যদি ইউজ করি তখন আমরা কোনো প্রিপজিশন ইউজ করব না, ঠিক আছে। আচ্ছা, যেমন এখানে বলা আছে দ্য ট্রেন অ্যারাইভ এট দ্য স্টেশন এট 8:15 15 PM, হ্যাঁ। মান্নান অ্যারাইভ ইন ঢাকা সেফলি, আচ্ছা, তাহলে অ্যারাইভ ইন, অ্যারাইভ এড আমরা ইউজ করতে পারতেছি, কিন্তু যদি রিচ বলি তাহলে হচ্ছে রিচড বললে কোনো ইন অ্যাড আমরা ইউজ করতে পারবো না। ওকে, এবার আমরা আসবো মেড অফ বা মেড ফ্রম। আচ্ছা, আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এখন দেখবো, মেড অফ আমরা কখন ইউজ করবো এবং মেড ফ্রম কখন ইউজ করব। আচ্ছা, তাহলে কোনো কিছু তৈরি, মেড অফ বা মেড ফ্রম মানে কোনো কিছু তৈরি বোঝায়, তাহলে কি বোঝাবে মেড অফ বা মেড ফ্রম মানে কি কোনো কিছুর, কোনো কিছু তৈরি বোঝায়, কি বোঝাবে কোনো কিছু, কোনো কিছু তৈরি, কোনো কিছুর, কোনো কিছুর তৈরি বোঝাইতে মেড অফ, মেড অফ অথবা মেড ফ্রম বোঝায়, তাহলে কোনো কিছু তৈরি বোঝাতে মেড অফ অথবা মেড ফ্রম বোঝায়। তাহলে এই কোনো কিছু তৈরি যদি হয়, কিন্তু অফ কখন বসাবো এবং ফ্রম কখন বসাবো সেটা আমরা দেখবো। আচ্ছা, তাহলে আমরা অফ বসাবো কখন এবং ফ্রম মানে দুটাই দেখো, মেড অফ বা মেড ফ্রম দুটাই মানে হচ্ছে কোনো কিছু তৈরি বোঝাবে, তাহলে কখন আমরা অফ কখন আমরা ফ্রম বসাবো তা এখন আমরা দেখবো। দেখো, এখানে কি বলা আছে যে
মেড অফ বসবে যখন উপাদানটা দেখা যাবে। হ্যাঁ, যখন উপাদানটা দেখা যাবে। যদি আমি বলি যে একটা টেবিল, the table, the table is made of wood। আমরা বুঝতে পারতেছি, যে এই টেবিলটা হচ্ছে কাঠের তৈরি। হ্যাঁ, কিন্তু আমি যদি বলি যে the paper is মেড অফ, এই আমরা পেপারটা কিসের তৈরি আমরা বলতে পারবো? এটা বাঁশের তৈরি নাকি কাঠের তৈরি আমরা বলতে পারতেছি না। তখন আমরা বলবো কি যে মেড ফ্রম। কি বলবো? মেড ফ্রম। কি বলবো? মেড ফ্রম। তাহলে মেড ফ্রম কখন ইউজ করব? যখন আমরা বস্তুটা বুঝতে পারবো না যে কি দিয়ে, পেপারটা কি দিয়ে তৈরি আমরা বুঝতে পারতেছি না। যখন আমরা বুঝতে পারবো না তখন আমরা মেড ফ্রম ইউজ করব। আর যখন আমরা বুঝতে পারবো যে এটা কিসের তৈরি, যখন হচ্ছে কাঠের তৈরি, তখন আমরা মেড অফ ইউজ করব। কি ইউজ করব? মেড অফ ইউজ করব। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা, তাহলে মেড অফ উড, দ্য পেপার ইজ মেড ফ্রম উড। ওকে। আচ্ছা, এখন কোনো কিছু যদি কোনো হচ্ছে সোর্স থেকে তৈরি হয়, যেমন হচ্ছে এই ফোনটা ধরো বাংলাদেশের তৈরি, তখন আমরা বলতে পারবো মেড ইন। কি বলতে পারবো? মেড ইন বাংলাদেশ। তার মানে কোনো কিছু থেকে তৈরি হইলে মেড ইন বসাইতে পারবো। ঠিক আছে? মেড ইন কখন? কোনো কিছু থেকে মানে কোনো স্থান থেকে তৈরি হইলে তখন আমরা মেড ইন বসাইতে পারবো। ঠিক আছে? আচ্ছা, মেক আউট কখন বসাবো? যখন হচ্ছে কোনো কিছু বুঝতে পারা অর্থে মেক আউট। তাহলে মেক আউট মানে কি? কোনো কিছু বুঝতে পারা। তাহলে কোনো কিছু বুঝতে পারা অর্থে আমরা মেক আউট ইউজ করব। তাহলে কোনো কিছু বুঝতে পারা অর্থে মেক আউট ইউজ করব। মনে থাকবে, মেক আউট কখন ইউজ করব? যখন কোনো কিছু বুঝতে পারা অর্থ। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, মনে করা হচ্ছে আই ক্যান নট মেক আউট হোয়াট ইউ সে। তুমি কি বলতে চাচ্ছ আমি বুঝতে পারতেছি না। ঠিক আছে? আই ক্যান নট মেক আউট, বুঝতে পারতেছি না। তাহলে মেক আউট মানে কি? বুঝতে পারা। ওকে, আই ক্যান নট মেক আউট হোয়াট ইউ সে। সো এই মেক আউট দ্বারা কোনো কিছু বুঝতে পারা বোঝাচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা অনেকগুলা জিনিস দেখলাম। আচ্ছা, এখন মেড আপ অফ মানে এটা হচ্ছে গঠিত, গঠিত হওয়া। মেড আপ অফ মানে হচ্ছে গঠিত হওয়া। যেমন এই জায়গার মধ্যে বলা আছে জিওনা চানাস ফ্যামিলি ইজ মেড আপ অফ 181 মেম্বার্স। তার মানে 181টা সদস্য দিয়ে এই যে জিওনা চানাস ফ্যামিলি গঠিত। তাহলে মেড আপ মানে হচ্ছে গঠিত। মেড আপ মানে কি? গঠিত। ঠিক আছে? মেড আপ মানে কি? গঠিত হওয়া। তাহলে মেড আপ মানে কি হবে? গঠিত হওয়ার অর্থে বোঝায়। ঠিক আছে? তাহলে গঠিত হওয়া অর্থে হচ্ছে মেড আপ। ওকে, তার মানে এখন আমরা দেখবো অ্যাবজর্ব ইন মানে হচ্ছে গভীরভাবে নিবিষ্ট বা নিমগ্ন হওয়া। হ্যাঁ, ধরো হচ্ছে এমন হইলো যে আমি এই যখন ক্লাসটা নিতেছি তখন হচ্ছে কি খুব গভীর ভাবে মনোযোগ দিয়ে ক্লাস নিতেছি, রাইট? তখন আমরা কি বলবো? অ্যাবজর্ব কি অ্যাড অথবা অ্যাবজর্ব ইন, দুটাই বলতে পারবো। তাহলে অ্যাবজর্ব অ্যাড অথবা অ্যাবজর্ব ইন মানে হচ্ছে গভীরভাবে নিবিষ্ট বা নিমগ্ন হওয়া বা মনোযোগী হওয়া, মনোযোগ দেওয়া। একটা হচ্ছে কি বলা হচ্ছে দা ম্যান, মানুষটি কি করতেছে? তার কাজে গভীরভাবে নিমগ্ন আছে বা মনোযোগ দিচ্ছে, হ্যাঁ, বা গভীরভাবে নিবিষ্ট হয়ে আছে। তার মানে মনোযোগ দেওয়া অর্থে বা গভীরভাবে নিবিষ্ট বা নিমগ্ন হওয়া অর্থে অ্যাবজর্ব অ্যাড অথবা অ্যাবজর্ব ইন ইউজ করা হয়। অ্যাবজর্ব অ্যাড অথবা অ্যাবজর্ব ইন ইউজ করা হয়। ওকে। আচ্ছা, অন ফুট কখন ইউজ করবো? যখন খালি আমরা হচ্ছে হেঁটে যাব, পায়ে হেঁটে গেলে অন ফুট। আচ্ছা, তাহলে পায়ে হেঁটে গেলে অন ফুট, আর যদি খালি পায়ে হেঁটে যাই তখন হচ্ছে বেয়ার ফুট, ইন বেয়ার ফুট। তাহলে অন অন কখন ইউজ করবো? যখন হচ্ছে আমরা পায়ে হেঁটে যাব, কিন্তু যদি খালি পায়ে যাই তখন হবে ইন বেয়ার ফুট। তাহলে আমরা আবার বলি, যদি আমরা পায়ে হেঁটে যাই তখন হবে অন ফুট। কি হবে? অন ফুট, অন ফুট। যদি আমরা খালি পায়ে হেঁটে যাই তখন হবে ইন বেয়ার ফুট, ইন বেয়ার ফুট। এগুলো হচ্ছে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে? ইন বেয়ার ফুট, ইন বেয়ার ফুট, মনে থাকবে। ওকে। আচ্ছা, তাহলে পায়ে হেঁটে গেলে অন ফুট, খালি পায়ে হেঁটে গেলে ইন বেয়ার ফুট। আচ্ছা, এখন ইন বা উইথ কখন আমরা ইউজ করব? এই ডিলস ইন অথবা ডিলস উইথ। যখন আমাদের একটা কোনো ব্যবসা বোঝাবে তখন আমরা বলবো ডিলস ইন। আর যখন ডিল ডিল ডিলস উইথ হবে তখন আমাদের হবে চুক্তি করা অর্থে। যেমন ডিলস ইন মানে ব্যবসা করা, আর ডিল উইথ মানে আচরণ করা। সরি, ডিল উইথ মানে হচ্ছে আচরণ করা। যেমন হচ্ছে হি ডিলস ইন ইয়াবা। হুম, তাহলে হচ্ছে ব্যবসা করা। এই যে ডিলস ইন ইয়াবা, তার মানে ব্যবসা করা অর্থে সে ইয়াবার ব্যবসা করে। তাহলে ডিলস ইন মানে হচ্ছে ব্যবসা করা,
আর ডিলস উইথ মানে হচ্ছে আচরণ করা। যেমন এখানে বলা আছে হি ডিলস ওয়েল উইথ দ্য স্টুডেন্ট, সে ছাত্রের সাথে ভালো ব্যবহার করে। ডিলস উইথ যদি হয় তখন হচ্ছে আচরণ করা অর্থে, হ্যাঁ আচরণ করে, তার মানে ব্যাড হইতে পারতো, ডিলস ব্যাড উইথ তখন হয়তো খারাপ আচরণ করে। হ্যাঁ, তাহলে আচরণ করা অর্থে আমাদের ডিলস উইথ, আর ডিলস ইন হবে কি ব্যবসা করা অর্থে। ওকে, টেক প্রাইড ইন আর টেক প্রাইড অন, সরি টেক প্রাইড ইন এবং হচ্ছে শুধু প্রাইড অন, তার মানে টেক যদি থাকে টেক প্রাইড ইন হবে, আর যদি টেক না থাকে তখন হবে প্রাইড অন। এটা মানে হচ্ছে গর্ববোধ হওয়া। হ্যাঁ, গর্ববোধ হওয়া, অর্থাৎ একটা হচ্ছে, এই যে আমরা যে একটা সেন্টেন্স দেখি প্রাইড, হ্যাঁ প্রাইড মিন্স মানে কি গর্ববোধ হওয়া। আচ্ছা, এখন এই জায়গার মধ্যে আমাদের বলা আছে যে রাইট উইথ কখন হবে, রাইট ইন কখন হবে। আমরা এটা একটু মনে রাখার চেষ্টা করব। যখন আমরা একটা পেন দিয়ে লিখতেছি, এই পেনটা কি, এই পেনের কালিটা কি, আমাদের কি করা আছে, হ্যাঁ একটা পেন কি হয়, একটা ধরো কলম আছে, কলমের ভেতরে কালি থাকে, কলমের ভেতরে কালি থাকে, তাহলে কালিটা ভেতরে যখন আছে, যেটা এটাকে হচ্ছে আমাদের একটা কাভার দিয়ে মোড়ানো আছে, আর এই কালি দিয়ে আমরা লিখতেছি, তখন আমরা কি ইউজ করব, উইথ ইউজ করব। হ্যাঁ, তখন আমরা কি ইউজ করব, উইথ এ পেন, উইথ এ পেন। কিন্তু যদি আমরা একটা ইঙ্ক মানে কি দাওয়াত কালি, দাওয়াত কালি মানে কি কালিটা বাইরেই বের হয়ে আছে, তখন আমরা ইন ইউজ করব, ইন ইউজ করব। ঠিক আছে, তাহলে উইথ কখন, যখন পেনের সামনে তখন উইথ হবে, আর যখন দাওয়াত কালি হবে তখন আমাদের ইন হবে, মনে থাকবে। আচ্ছা, অ্যাটেন্ড অন মানে সেবা করা, অ্যাটেন্ড অন তার মানে হাজবেন্ড অ্যাটেন্ডস অন, হাজব্যান্ড অ্যাটেন্ডস অন ওয়াইফ, তার মানে কি তার ওয়াইফের সেবা করতেছে, তাহলে অ্যাটেন্ড অন মানে হচ্ছে সেবা করা। আর অ্যাটেন্ড টু মানে হচ্ছে মনোযোগ দেওয়া, প্লিজ অ্যাটেন্ড টু মাই লেকচার, প্লিজ অ্যাটেন্ড টু মাই লেকচার। সো অ্যাটেন্ড টু মানে হচ্ছে অ্যাটেন্ড অন মানে হচ্ছে সেবা করা, অ্যাটেন্ড টু মানে হচ্ছে মনোযোগ দেওয়া। এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো মুখস্থ রাখতে হবে কোনটার মানে কি বোঝাচ্ছে। ওকে, ওয়ান অফ, ওয়ান অ্যাগেইনস্ট, ওয়ান অফ মানে হচ্ছে যখন, ওয়ান অফ আমরা কখন ইউজ করব, যখন হচ্ছে ব্যক্তি বিপদে সতর্ক হইলে, অর্থাৎ সে নিজে নিজেই সতর্ক হয়ে গেছে, যে সে হচ্ছে সামনে বিপদ, সামনে বিপদ, সে নিজে নিজে সতর্ক হয়ে আর যাচ্ছে না। ধরো যে এখানে হচ্ছে, ধরো যে একটা হচ্ছে কুয়ো আছে, এই কুয়ো আছে, তো নিজে নিজে সতর্ক হয়ে সে সামনে ডেঞ্জার, আমার যাওয়া যাবে না, সে নিজে নিজে সতর্ক হয়ে গেছে, তখন আমরা ওয়ান অফ ইউজ করব। কি ইউজ করব, ওয়ান অফ। যেমন বলা আছে দে আর ওয়ার্নড অফ ডেঞ্জার, আমাদের সামনে হচ্ছে ভয়ঙ্কর কোনো কিছু আছে, সে নিজে নিজে সতর্ক হয়ে গেছে, তখন ওয়ার্ন অফ। হ্যাঁ, ওয়ার্ন অফ ইউজ হবে, মনে থাকবে। আচ্ছা, কিন্তু যদি অন্য কোনো একটা ব্যক্তি তাকে বিপদ থেকে সতর্ক করে, তাহলে হবে ওয়ান অ্যাগেইনস্ট। কি হবে, ওয়ান অ্যাগেইনস্ট। তাহলে ওয়ান অ্যাগেইনস্ট কখন হবে, যখন অন্য কোনো পার্সন তাকে কি করবে, সতর্ক করবে। যেমন হচ্ছে উই ওয়ার্ন এ পার্সন অ্যাগেইনস্ট হিজ ফল্টস, তার মানে তার যে ভুলগুলো আছে সেগুলো সম্পর্কে কি করা হয়েছে, সতর্ক করেছি আমরা। ওই পার্সনটাকে সতর্ক করা হয়েছে, তাহলে ওই পার্সনটাকে কে সতর্ক করছে, আমরা, আমরা করছে। ঠিক আছে, সো অন্য কোনো ব্যক্তি যখন সতর্ক করবে তখন এগেইনস্ট হবে। কি হবে, এগেইনস্ট। কি এগেইনস্ট, ওয়ার্ন এগেইনস্ট, ওয়ার্ন এগেইনস্ট, মনে থাকবে। তাহলে ওয়ার্ন অফ মানে হচ্ছে নিজে নিজে সতর্ক হওয়া, ওয়ার্ন এগেইনস্ট মানে হচ্ছে অন্য কাউকে দ্বারা সতর্ক করানো। আচ্ছা, লাইং ইন বেড and সিটিং অন দ্য বেড, তাহলে লাইং ইন বেড মানে হচ্ছে বিছানায় শোয়া বা ঘুমানো অর্থে। লাইং ইন বেড মানে কি বিছানায় শোয়া বা ঘুমানো অর্থে, আর সিটিং অন দ্য বেড মানে হচ্ছে বিছানায় বসা অর্থে। এটা আমরা অলরেডি জানি, সিটিং অন দ্য বেড মানে হচ্ছে বিছানায় বসা অর্থে, আর লাইং ইন দ্য বেড মানে হচ্ছে বিছানায় ঘুমানো অর্থে। এই যে ইন আছে, লাইং ইন বেড আর সিটিং অন দ্য বেড, আমরা যখন বিছানায় বসে থাকবো তখন অন হবে, আর যখন আমরা ঘুমাবো তখন আমাদের কি হবে, ইন হবে, তখন আমাদের কি হবে, ইন হবে। ওকে, আচ্ছা, অ্যাবাউন্ড ইন অথবা উইথ, অ্যাবাউন্ড ইন কখন হবে, অ্যাবাউন্ড উইথ কখন হবে, মনে রাখবো আমরা যখন স্থানের নাম আগে থাকবে, স্থানের নাম যদি আগে থাকে তখন আমরা ইন ইউজ করব, অ্যাবাউন্ড ইন। আর যদি স্থানের নাম পরে থাকে তখন আমরা ইউজ করব অ্যাবাউন্ড উইথ ইউজ করব। ঠিক আছে, যেমন এই জায়গায় যদি আমরা দেখি একটু, এই যে এখানে দেওয়া আছে দ্য পন্ডস, দ্য পন্ড অ্যাবাউন্ডস উইথ ফিশ, এই যে স্থানের নাম, স্থানের নাম আগে আছে, এই যে পন্ড, দ্য পন্ড, হ্যাঁ পুকুরে, পুকুরে অনেক মাছ আছে, অ্যাবাউন্ডস উইথ ফিশ, হ্যাঁ প্রচুর মাছ আছে। তাহলে অ্যাবাউন্ডস উইথ মানে হচ্ছে প্রচুর, তাহলে অ্যাবাউন্ডস উইথ মানে প্রচুর, তাহলে পুকুরে প্রচুর মাছ আছে, তার মানে যদি স্থান, এই যে পুকুরে আছে স্থান যদি আগে থাকে তখন আমরা অ্যাবাউন্ডস উইথ ইউজ করব। কি ইউজ করব, অ্যাবাউন্ডস উইথ ইউজ করব। কিন্তু যদি এটা এরকম হইতো যে ফিশ, ফিশ অ্যাবাউন্ডস, হ্যাঁ তখন আমরা কি করব, অ্যাবাউন্ডস ইন ইউজ করতাম। হ্যাঁ, অ্যাবাউন্ডস ইন দ্য পন্ড।
ইন দা পন্ড হবে। আচ্ছা আমি আর লিখলাম না, এই যে পরবর্তীতে ফিশ অ্যাবাউন্ডস ইন দা পন্ড, তাহলে অ্যাবাউন্ডস ইন, অ্যাবাউন্ডস উইথ কখন ইউজ করব আমরা, ক্লিয়ার যখন হচ্ছে এই যে স্থানের নামটা পরে থাকবে, এই যে স্থানের নাম যদি পরে থাকে তখন আমরা কি ইউজ করব, কি ইউজ করব, অ্যাবাউন্ডস ইন ইউজ করব, মনে থাকবে। ওকে, কনসিস্ট অফ এবং কনসিস্ট ইন, কনসিস্ট অফ মানে গঠিত অর্থে, যেমন এখানে যদি আমি বলি যে দ্য টিম দ্য টিম কনসিস্ট অফ মানে গঠিত হচ্ছে 11 প্লেয়ার্স দিয়ে, হ্যাঁ 11 জন প্লেয়ার দিয়ে টিমটা গঠিত, তাহলে গঠিত অর্থে কনসিস্ট অফ যদি থাকে তাহলে হচ্ছে গঠিত অর্থে, কিন্তু কনসিস্ট ইন থাকলে হচ্ছে নিহিত থাকা মানে বিদ্যমান থাকা অর্থে, বা বিদ্যমান থাকা অর্থে, যেমন হ্যাপিনেস কনসিস্ট ইন সিম্পলিসিটি, হ্যাঁ সিম্পলিসিটির মধ্যেই হ্যাপিনেস আছে, সুখ আছে, তাই না, সিম্পলিসিটির মধ্যেই কি আছে, সুখ আছে, তার মানে নিহিত থাকা বা বিদ্যমান থাকা অর্থে কনসিস্ট ইন, আর কনসিস্ট অফ হইলে গঠিত অর্থে হবে, কনসিস্ট অফ মানে কি গঠিত অর্থে, ঠিক আছে। আচ্ছা, কনফাইন ইন এবং কনফাইন টু কখন হবে, কনফাইন্ড ইন মানে হচ্ছে কক্ষে আবদ্ধ থাকা, তখন কনফাইন্ড ইন হবে, ঠিক আছে। যেমন এখানে বলা আছে হি ইজ কনফাইন্ড ইন এ রুম ফর 5 days, সে 5 দিন যাবত সে হচ্ছে ঘরে আবদ্ধ আছে, তার মানে ঘরে যদি আবদ্ধ থাকে, ঘরে যদি আবদ্ধ থাকে তখন হবে কনফাইন্ড ইন, তাহলে ঘরে যদি আবদ্ধ থাকে তখন হবে কনফাইন্ড ইন, কিন্তু যদি অন্য কোথাও ঘর বাদে অন্য কোথাও আবদ্ধ থাকে, যেমন হচ্ছে আমরা যদি একটু মজা করে বলি সে আমার মনে আবদ্ধ হয়ে আছে, সে আমার মনে আবদ্ধ হয়ে আছে, তার মানে আমার মনে আবদ্ধ আছে, তখন আমরা কি কনফাইন ইন ইউজ করতে পারবো, না, তখন আমাদের বলতে হবে কনফাইন টু ইউজ করতে হবে, কি ইউজ করতে হবে, কনফাইন টু, তাহলে কনফাইন টু কখন, যখন হচ্ছে ঘর বাদে যে কোনো জায়গায় আবদ্ধ থাকবে তখন আমরা কনফাইন টু ইউজ করব, ঠিক আছে। আচ্ছা তাহলে বিছানায় আবদ্ধ যদি থাকে তখন কনফাইন টু, মনে আবদ্ধ থাকলে কি হবে, আমরা বলবো শি ইজ কনফাইন্ড টু মাই হার্ট, হ্যাঁ ধরো আমার আমার মনে কেউ আবদ্ধ হয়ে আছে, তখন আমি কি বলবো, শি শি ইজ কনফাইন কনফাইন্ড টু মাই হার্ট, কি মাই হার্ট, সে আমার হৃদয়ে আবদ্ধ হয়ে আছে, ঠিক আছে, তখন হবে কনফাইন টু, কি হবে, কনফাইন টু, ওকে। আচ্ছা, তাহলে হচ্ছে কাউন্ট ফর মানে হচ্ছে গণ্য হওয়া অর্থে, যেমন হচ্ছে গণনা করা, যেমন আমি যদি বলি যে হিজ অ্যাডভাইস কাউন্ট ফর নাথিং, তাহলে গণনা করা অথবা গণ্য অর্থে কাউন্টস ফর, কিন্তু কাউন্টস আপন বা অন হবে কখন, যখন নির্ভর করা, কেউ কারোর উপর নির্ভর করতেছে তখন আমাদের হবে কাউন্ট আপন বা কাউন্ট অন, ঠিক আছে। যেমন এই জায়গার মধ্যে একটা এক্সাম্পল দেওয়া আছে, আই কাউন্ট আপন ইউর হেল্প ফর দিস ওয়ার্ক, ঠিক আছে, তার মানে আমরা তোমার এই কাজটা, তোমার সাহায্যের উপর আমার কাজটা ডিপেন্ড করতেছে, ঠিক আছে, তোমার সাহায্যের উপর আমার কাজটা ডিপেন্ড করতেছে, ঠিক আছে। তার মানে এই যে নির্ভর করা, এই কাউন্ট আপন মানে হচ্ছে নির্ভর করা, নির্ভর করা অর্থে, ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ডাল অফ আর ডাল অ্যাট, ডাল অফ মানে হচ্ছে বোধ শক্তিহীন অর্থে, যেমন আমি যদি বলি হি ইজ ডাল অফ আন্ডারস্ট্যান্ডিং, সে বোধ শক্তিহীন, সে বুঝতে সক্ষম না, বুঝতেছে না কোনো কিছু, বোধ শক্তিহীন, তখন ডাল অফ। কিন্তু যদি কাঁচা বা দুর্বল অর্থে, যদি আমি বলি যে হি ইজ ডাল এট ম্যাথ, হি ইজ ডাল এট ইংলিশ, তখন কাঁচা বা দুর্বল অর্থে ডাল এট। আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে ডাল অফ, একটা হচ্ছে ডাল এট। আচ্ছা এটা এগুলো আমি বলি, এগুলো হচ্ছে আসলে একদিন পরে এগুলো মনে থাকবে না, এগুলো হচ্ছে আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে এবং বারবার পড়তে হবে, তাহলে মনে থাকবে, ঠিক আছে, বারবার পড়লে এগুলা মনে থাকবে, এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন, টানা মুখস্থ, ঠিক আছে, শুধু অর্থটা একটু চেঞ্জ হয়ে যাবে। এই যে ডাল অফ মানে বোধ শক্তিহীন অর্থে, আর ডাল ডাল এট মানে হচ্ছে কি কাঁচা বা দুর্বল অর্থে, ওকে। আচ্ছা হার্ড এট মানে হচ্ছে উদ্যমী অর্থে, হার্ড অফ মানে হচ্ছে কি হার্ড আপ, তিনটা জিনিস, হার্ড অ্যাড, হার্ড অফ, হার্ড আপ, তাহলে হার্ড এট মানে হচ্ছে উদ্যমী অর্থে, যেমন হি ইজ হার্ড এট ওয়ার্ক বিফোর এক্সামিনেশন, সে কি পরীক্ষার আগে খুবই উদ্যমী হয়, হ্যাঁ। আচ্ছা, আর হার্ড অফ মানে হচ্ছে কম শোনা, হ্যাঁ? তার মানে হার্ড অফ মানে উদ্যমী, আর এখানে হার্ড অফ মানে হচ্ছে, হার্ড অ্যাট মানে হচ্ছে উদ্যমী, আর হার্ড অফ মানে হচ্ছে কি কম শোনা, আর যে হার্ড আপ বলি তাহলে অভাবগ্রস্ত হয়ে যাবে, হি ইজ হার্ড অফ অ্যাট প্রেজেন্ট, সে বর্তমানে অভাবগ্রস্ত, গরিব, ঠিক আছে, সে বর্তমানে কি অভাবগ্রস্ত বা গরিব, তার মানে আমি যদি এই জায়গার মধ্যে বলি
আমি যদি এই জায়গার মধ্যে বলি যে হি ইজ হার্ড আপ এট প্রেজেন্ট, সে বর্তমানে অভাবগ্রস্ত, তার মানে আমরা তিনটা জিনিস দেখলাম। হার্ড, হার্ড আপ মানে অভাবগ্রস্ত, হার্ড অফ মানে হচ্ছে কম শোনা, হার্ড এট মানে হচ্ছে উদ্যমী অবধি। ওকে, আচ্ছা। স্টিল ইনটু, স্টিল আপন, আচ্ছা আমরা কয়টা স্টিল জানি? হ্যাঁ, আমরা আমরা কিন্তু দেখো একটা স্টিল জানি, এস টি ডবল ই এল। এই স্টিল মানে হচ্ছে কি ইস্পাত, হ্যাঁ? আর স্টিল, এস টি আই ডাবল এল, এই স্টিল মানে হচ্ছে কি স্থির। কিন্তু এই স্টিল কিন্তু আলাদা, হ্যাঁ, এই স্টিল আলাদা। তাহলে এই স্টিল ইনটু এবং স্টিল আপন দুইটা জিনিস হয়। একটা হচ্ছে স্টিল ইনটু, আর একটা হচ্ছে স্টিল আপন। তাহলে স্টিল ইনটু কখন হবে, স্টিল আপন কখন হবে, এটা আমরা এখন দেখবো। স্টিল ইনটু মানে হচ্ছে চুপি সারে প্রবেশ করা। স্টিল ইনটু মানে কি চুপি সারে প্রবেশ করা। যেমন আমি যদি বলি দ্য লিডার স্টোল ইনটু দ্য মিটিং, তাহলে স্টোল ইনটু দ্য মিটিং, এই যে স্টেল ইনটু যখন ইউজ হবে, যখন এই স্টোল ইনটু, এই যে স্টোল বা স্টেল ইনটু ইউজ হবে, তখন চুপি সারে বোঝাবে, হ্যাঁ? সে চুপি সারে মিটিং এ প্রবেশ করবে, চুপি সারে ইনটু, যখন স্টিল ইনটু ইউজ হবে তখন চুপি সারে প্রবেশ করা বোঝাবে। ঠিক আছে, আচ্ছা। স্টিল আপন মানে হচ্ছে ধীরে ধীরে আসে। স্টিল আপন মানে ধীরে ধীরে আসে, যেমন আমাদের বয়সের ছাপ ধীরে ধীরে আসে। ঠিক আছে, বয়সের ছাপ কিভাবে আসে, ধীরে ধীরে। তাহলে স্টিল আপন মানে হচ্ছে ধীরে ধীরে আসা, ধীরে ধীরে আসা। তাহলে এ স্লো অ্যান্ড গ্রাজুয়াল চেঞ্জ স্টল আপন হার, অর্থাৎ আমরা ধরো আজকে পড়াশোনা করতেছি, কালকে আমরা ইংলিশের বস হয়ে যাব, নেভার, এটা কখনো হবে না। আমাদের চেঞ্জটা আসবে ধীরে ধীরে। আমরা প্রতিদিন কনসিস্টেন্সি বজায় রেখে আস্তে আস্তে প্র্যাকটিস করব, আমাদের গ্রাফ এরকম হবে, এরকম হবে যে একটু বাড়তেছে, জি, একটু বাড়বে, বাড়বে, হ্যাঁ। আস্তে 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 আমরা দেখবো যে আমাদের লেভেলটাই হাই হয়ে গেছে, হ্যাঁ। কিন্তু আমাদের কনসিস্টেন্সি, নিয়মিত পড়াশোনাটা করতে হবে। আমরা যাই করি না কেন আমরা পড়াশোনাটা নিয়মিত করব। ওকে, আচ্ছা, তাহলে পড়াশোনা নিয়মিত করতে হবে, তাহলে হচ্ছে আস্তে 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 চেঞ্জ হবে। তাহলে এই যে চেঞ্জটা হচ্ছে, এটা কি আস্তে আস্তে চেঞ্জ আসতেছে না? তখন আমাদের বলতে হবে স্টিল আপন, হুম, স্লো এন্ড গ্রাজুয়াল চেঞ্জ স্টিল আপন হার, তার মানে ধীরে ধীরে আসে, ধীরে ধীরে চেঞ্জ আমাদের কি ধীরে ধীরে আসে। ঠিক আছে, আর স্টেয়ার অ্যাট মানে তাকিয়ে থাকা, স্টেয়ার ইন আর স্টেয়ার অ্যাট এই দুইটা জিনিস হয়। স্টেয়ার অ্যাট মানে হচ্ছে তাকিয়ে থাকা, দ্য নিউ কামার স্টেয়ার অ্যাট মি, হ্যাঁ, তারা আমার দিকে তাকিয়ে আছে, আচ্ছা। তাহলে স্টেয়ার অ্যাট মানে তাকিয়ে থাকা, আর স্টেয়ার ইন মানে হচ্ছে প্রতীয়মান হওয়া বা দৃশ্যমান হওয়া। যেমন আমি যদি বলি ডেথ স্টেয়ার্ড হিম ইন দা ফেস, তাহলে স্টেয়ার্ড ইন মানে হচ্ছে প্রতীয়মান হওয়া বা দৃশ্যমান হওয়া, হ্যাঁ, প্রতীয়মান হওয়া বা দৃশ্যমান হওয়া। আচ্ছা, কেয়ার অফ এবং কেয়ার ফর, যদি কেয়ার অফ এবং কেয়ার ফর বলি, কেয়ার অফ মানে যত্ন নেওয়া, কি নেওয়া, যত্ন নেওয়া। যেমন আমি যদি প্লিজ টেক কেয়ার অফ ইউর হেলথ, কেয়ার অফ মানে কি যত্ন নেওয়া। কিন্তু কেয়ার ফর মানে হচ্ছে গ্রাহ্য করা বা গ্রহণ করা। আমি যদি বলি হি ডাজ নট কেয়ার ফর হিজ ওয়াইফ, সে তার ওয়াইফকে গ্রহণ করতেছে না, তাহলে কেয়ার ফর মানে গ্রহণ করা, আর কেয়ার অফ মানে যত্ন নেওয়া, আর কেয়ার ফর মানে কি গ্রহণ করা বা গ্রাহ্য করা। ওকে, গ্রহণ করা। হি ডাজ নট কেয়ার ফর হিজ ওয়াইফ, দ্যাটস মিন বোঝাচ্ছে যে সে তার ওয়াইফকে গ্রহণ করতেছে না, গ্রহণ করা অর্থে কেয়ার অফ। ওকে, আচ্ছা। ইন ক্যাশ এবং বাই চেক, যখন আমরা টাকা ক্যাশে দিব তখন আমরা ইন ক্যাশ ইউজ করব, আর যখন আমরা চেকে দিব তখন বাই ইউজ করব। তাহলে ইন ক্যাশ বাই চেক। ওকে, যেমন হি পেইড দ্য বিল ইন ক্যাশ, সে ইন ক্যাশে দিছে। আর যদি চেকে দেয় তখন আমাদের বলতে হবে শি পেইড দ্য স্যালারি বাই চেক। ওকে, আচ্ছা। অ্যাবেল টু এবং ক্যাপাবল অফ, অ্যাবেল টু হ্যাঁ মানে সক্ষম, আর ক্যাপাবল অফ মানে সক্ষম, মানে দুইটা মানে একই বোঝাচ্ছে। যেমন বলি যে আই এম অ্যাবেল টু কুক, আমি রান্না করার জন্য সক্ষম, তাহলে অ্যাবেল টু মানে সক্ষম, ক্যাপাবল অফ মানে সক্ষম, আমাদের মনে রাখতে হবে অ্যাবেল টু মানে সক্ষম, ক্যাপাবল অফ মানে সক্ষম। আচ্ছা, গার্ড এগেইনস্ট এবং ফর্ম, তাহলে গার্ড এগেইনস্ট বা ফর্ম মানে হচ্ছে সতর্ক থাকা, গার্ড এগেইনস্ট বা ফর্ম মানে হচ্ছে সতর্ক থাকা। শি গার্ডেড দ্য ম্যান ফ্রম ডেঞ্জার, শি গার্ডেড দ্য ম্যান ফ্রম ডেঞ্জার। ওকে, আচ্ছা। ডাই অফ মানে রোগে মারা যাওয়া, আর ডাই ফ্রম মানে হচ্ছে অতিরিক্ত কোনো কিছু করে মারা যাওয়া, হ্যাঁ। আর ডাই বাই মানে হচ্ছে দুর্ঘটনায় মারা যাওয়া, এগুলো মনে রাখতে হবে। ডাই অফ মানে রোগে মারা যাওয়া, ডাই ফ্রম মানে হচ্ছে অতিরিক্ত কোনো কিছু করে মারা যাওয়া, হ্যাঁ। আর ডাই বাই মানে হচ্ছে দুর্ঘটনায় মারা যাওয়া, যখন কোনো কিছু একটা দুর্ঘটনায় মারা যাবে তখন আমরা বলবো ডাই বাই, হ্যাঁ। আচ্ছা, আর যদি ভালো কাজের জন্য মারা যায় তখন হচ্ছে ডাই ফর, কি হবে, ডাই ফর। আর শান্তিতে মারা যায় তখন আমাদের ডাই ইন, হ্যাঁ, শান্তিতে মারা যাওয়া হচ্ছে ডাই ইন। আচ্ছা, এগুলো একটু মনে রাখতে হবে। অফ মানে রোগে মারা যাওয়া, ফ্রম হইলে মানে অতিরিক্ত কোনো কিছু করে মারা যাওয়া। আচ্ছা, 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 ঠিক আছে।
আমরা পরে আসি। এগ্রি উইথ অন টু, কখন কি বসবে? যখন ব্যক্তির সাথে একমত হবে, হ্যাঁ, আই এগ্রি উইথ ইউ, তোমার সাথে আমি একমত, তাহলে তো ব্যক্তির সাথে একমত হইলে এগ্রি উইথ। কোনো বিষয়ের সাথে যদি একমত হয় তাকে এগ্রি অন। যেমন আমি যদি আই এগ্রি অন ইউর প্রপোজাল, তাহলে কোন একটা বিষয়ের উপর, হ্যাঁ, বা প্রস্তাবের উপর হইলে এগ্রি টু, আর কোনো বিষয়ের উপর হইলে এগ্রি অন হচ্ছে, একটা বিষয় হচ্ছে বিষয়ে যে কোনো একটা বিষয় হইতে পারে। যেমন এই জায়গার মধ্যে আছে, দ্য বয় ডিড নট এগ্রি, কি হবে, অন হার প্রপোজাল, সরি, টু হার প্রপোজাল, ঠিক আছে, টু হবে, কারণ হচ্ছে প্রপোজাল একটা কি, প্রস্তাব, ঠিক আছে, প্রস্তাব হইলে আমাদের টু হবে, ঠিক আছে। আচ্ছা, তো অল দ্য বয়েজ এগ্রি অন দ্য, হ্যাঁ, টিএনসি অফ ম্যারিজ, হ্যাঁ। আচ্ছা, ল্যাগ ইন ল্যাগ অফ, ল্যাগ ইন কখন হবে এবং অফ কখন হবে? ল্যাগ ইন হবে যখন এটা ল্যাগটা ভার্ব হিসেবে ইউজ হবে, আর ল্যাগটা যখন নাউন হিসেবে ইউজ হবে তখন অফ হবে। আমরা একটু দেখি, যেমন বলছে হি ল্যাগস ইন মানি, আর এখানে বলছে হি হ্যাজ ল্যাক অফ মানি, ল্যাক অফ মানি, হ্যাঁ। তার মানে আমরা কি বুঝতেছি, এই যে এখানে আমাদের ল্যাগটা আমাদের ভার্ব হিসেবে ইউজ হচ্ছে, তখন আমরা ইন দিব, কি দিব, আর যদি এই ল্যাগটা আমাদের নাউন হিসেবে ইউজ হয়, ভার্ব আমাদের হ্যাজ আছে, তার মানে এটা নাউন হিসেবে ইউজ হচ্ছে, তখন আমরা অফ দিব, অফ দিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে দুইটা মানেই হচ্ছে সংকট, ঠিক আছে, দুইটা মানেই কি, সংকট। আচ্ছা, এবার হচ্ছে লাইফ অন, আর হচ্ছে লাইফ বাই এবং লাইফ ফর। যখন খেয়ে বাঁচা এরকম অর্থ দিবে তখন হচ্ছে লাইফ অন। যেমন দা কাউ লাইফ লিভস, আচ্ছা, লিভ অন, লিভ বাই, লিভ ফর, হ্যাঁ। যখন খেয়ে বাঁচা অর্থ তখন হবে লিভ অন। যেমন হচ্ছে দা কাউ লিভস অন গ্রাস, সে ঘাস খেয়ে বেঁচে থাকে, খেয়ে বাঁচা অর্থে কি হবে, লিভ অন। আর যদি আমরা বলি যে হচ্ছে আকাঙ্ক্ষায় থাকা, তখন আমাদের কি হবে, লিভ ফর। আকাঙ্ক্ষায় থাকা, যেমন উই লিভ ফর বেটার ডেজ, আমরা ভালো দিনের জন্য আকাঙ্ক্ষায় থাকি, হ্যাঁ, মানে অপেক্ষায় থাকি, অপেক্ষায় থাকা অর্থে লিভ ফর। তো লিভ অন হবে খেয়ে বাঁচা অর্থে, আর লিভ ফর হবে আমাদের আকাঙ্ক্ষায় থাকা অর্থে। আচ্ছা, কেউ যদি ফোনে কথা বলে তখন আমাদের বি অন দা ফোন, ফোনে কেউ কথা বলা অবস্থায় থাকলে বি অন, অন দা ফোন, অন, ঠিক আছে। আচ্ছা, তাহলে অন দা ফোন কেউ যদি ফোনে কথা বলা অবস্থায় থাকে। আচ্ছা, আমরা বলতে পারি হু ওয়াজ দ্যাট অন দা ফোন, ফোনে কে কথা বলছিল। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, বাই ফোন এবং ওভার দ্য ফোন, আচ্ছা, ফোনে কোনো কাজ করা বোঝালে এর আগে বাই অথবা ওভার উভয় বসতে পারে, ঠিক আছে। তবে মনে রাখতে হবে বাই ব্যবহার করলে ফোন বা টেলিফোনে আর্টিকেল দি আগে বসবে না। তাহলে যদি আমরা ফোন বা টেলিফোনের আগে আর্টিকেল দি বসবে না যদি আমরা বাই ব্যবহার করি, ঠিক আছে। তাহলে বাই বা ওভার দুটাই বসতে পারে যখন আমরা কোনো কোনো ফোনে কাজ করবো। যেমন হচ্ছে কি, হি ইনভাইটেড মি ওভার দ্য ফোন, সে ফোনে আমার কি অন্য কোনো কাজ করে আমাকে ইনভাইট করতেছে, তখন ওভার হবে। কিন্তু যদি আমরা কি ইউজ করি, বাই ইউজ করি, তখন আমরা ওভার দা ফোন বলছি। যদি বাই ইউজ করতাম, হ্যাঁ, তাহলে দা হইতো না, এই যে আর্টিকেল দা হইতো না। এই যে এখানে আমাদের কি বলা আছে, ভালো করে একটু খেয়াল করব, কি করবো, এই যে ওভার দা ফোন, দা আছে, দা আছে, কেন, কারণ ওভার ইউজ করছি। তাহলে আমরা দেখলাম যে ওভার এবং বাই দুটো ইউজ করতে পারি, ওভার অথবা বাই। যদি আমরা ওভার ইউজ করি, যদি আমরা কি করি, এই যে বাই আছে, হ্যাঁ, যদি আমরা ওভার ইউজ করি তখন আমরা আর্টিকেল দা ইউজ করব। আর যদি আমরা বাই ইউজ করি তখন আমরা আর্টিকেল দা ইউজ করব না, ঠিক আছে। তখন আমরা আর্টিকেল দা ইউজ করব না। এই যে এখানে বলা আছে মাচ অফ হিজ ওয়ার্ক ইজ ডান বাই ফোন, ওকে। হচ্ছে অন দা ফোন, আমরা হচ্ছে এগুলো একটু ওভার দা ফোন একটু মনে রাখার চেষ্টা করবো। ব্লাইন্ড টু, হ্যাঁ, চোখ দেখতে অন্ধ, ব্লাইন্ড টু। আচ্ছা, ব্লাইন্ড টু, আরেকটা হচ্ছে ব্লাইন্ড অফ, ব্লাইন্ড অফ মানে আসলেই অন্ধ, আর এটা হচ্ছে কি, চোখ থাকতে অন্ধ, ঠিক আছে। আচ্ছা, ইন্টার অথবা ইন্টার ইনটু, ইন্টার মানে প্রবেশ করা, ইন্টার ইনটু মানে হচ্ছে কি, চুক্তি করা বোঝাতে হচ্ছে ইন্টার ইনটু। তাহলে ইন্টার মানে হচ্ছে প্রবেশ করা, ইন্টার ইনটু মানে হচ্ছে কি, চুক্তি করা, হ্যাঁ। তার মানে আমরা বলতে পারি জেফারসন কাউন্টি ইন্টার্স ইনটু এগ্রিমেন্ট ফর স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট প্ল্যান, সে চুক্তি করলো, হ্যাঁ। ইন্টার্স ইনটু মানে চুক্তি করা, ইন্টার্স ইনটু মানে হচ্ছে চুক্তি করা। ডুয়েল অন আর ডুয়েল আপন অথবা ডুয়েল ইন। ডুয়েল অন বা আপন অর্থ হচ্ছে আলোচনা করা, যেমন হি ডুয়েল অন পলিটিক্স, হ্যাঁ। ডোনাল্ড ট্রাম্প ডুয়েল অন কি, এই যে ওয়ার চলতেছে বর্তমান, ওয়ার্ল্ড ওয়ার, এটা হচ্ছে ধরো আলোচনায় বসলো, এরকম হতে পারে। কিন্তু ডুয়েল ইন মানে হচ্ছে কি, ডুয়েল ইন মানে হচ্ছে বাস করা, দ্য পোর ডুয়েল ইন হার্টস। ডুয়েল অন মানে হচ্ছে আলোচনা করা, ডুয়েল ইন মানে হচ্ছে কি, বাস করা, ডুয়েল ইন মানে হচ্ছে বাস করা, ওকে। ইনসিস্ট অন মানে হচ্ছে জিদ করা, ইনসিস্ট অন মানে হচ্ছে, আর ইনসিস্ট
অন মানে হচ্ছে কি জিদ করা, আর পারসিস্ট ইন মানে হচ্ছে লেগে থাকা, লেগে থাকে, একটু মনে রাখতে হবে। তো আমি একটু স্মাইল অ্যাট মানে উপহাস করা, ও লে লে লে, স্মাইল অ্যাট মানে উপহাস করতেছে, ঠিক আছে, এটা হাসতেছে না কিন্তু, এ উপহাস করতেছে। স্মাইল অ্যাট, স্মাইল মানে যে হাসা, ইটস নট লাইক দ্যাট, হ্যাঁ, স্মাইল অ্যাট যদি বলে তখন আমাদের উপহাস করা বোঝাবে, মানে উপহাস করতেছে, ঠিক আছে। ওকে। স্মাইল অন মানে কি হাসি, স্মাইল অন যদি হয় তখন হাসি, আর স্মাইল অ্যাট হইলে কি হবে, উপহাস করা হবে। আচ্ছা, এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো একটু মনে রাখতে হবে। জেস্ট অ্যাট মানে হচ্ছে ঠাট্টা, আর ইন জেস্ট মানে হচ্ছে মজার ছলে। দেখো, জেস্ট অ্যাট ঠাট্টা, আর ইন জেস্ট মানে হচ্ছে মজার ছলে, দুইটা কিন্তু ভিন্ন জিনিস। এখানে বলছে হি জাস্ট অ্যাড এভরিথিং ইজ, এই যে আপনি দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত, মানে কি বলতেছে, ঠাট্টা করে বলতেছে। আর যদি মজার ছলে বলে, আমি কি কোনো খারাপ কথা বলছি, হি টোল্ড ইট ইন জেস্ট। ওকে। আচ্ছা, তার মানে মজার ছলে এবং হচ্ছে ঠাট্টা এবং মজার ছলে, এই যে মজার ছলে বলছে আমি কি কোনো খারাপ কথা বলছি। আচ্ছা, অকার টু মানে মনে পড়া অর্থে, যদি অকার টু ইউজ হয় তখন মনে পড়া অর্থে হবে, হ্যাঁ, হঠাৎ কোনো কিছু একটা মনে পড়লো তখন হবে অকার টু, ঠিক আছে। আর অকার ইন হবে সংশ্লিষ্ট হওয়া অর্থে, হ্যাঁ, অর্থাৎ ঘটা, কোনো কিছু ঘটতেছে তখন অকার ইন। আচ্ছা, আর অকার টু মানে হচ্ছে মনে পড়া অর্থে, যেমন এই জায়গার মধ্যে দ্য আইডিয়া নেভার অকার্স টু মি, তো এই যে ধারণাটা আমার কখনোই মনে পড়তেছে না। তাহলে এই যে মনে পড়া অর্থে অকার্স টু, কিন্তু যদি ঘটা অর্থে হয় যে দিস ইভেন্ট অকার্স ইন শেক্সপিয়ার হ্যামলেট, তখন আমাদের কি হবে, তখন আমাদের অকার্স ইন হবে। তাহলে ঘটা হওয়া ঘটা অর্থে অকার্স ইন। আর যদি আমরা অকার্স কি দেই, টু দেই, তখন আমাদের এটা কি হবে, মনে পড়া অর্থে, ঠিক আছে। ইম্বার্ক অন মানে শুরু করা, আর ইম্বার্ক এট মানে হচ্ছে অবতরণ করা। হম, দুইটা আলাদা জিনিস। শুরু করা বলতে কি, কোনো কিছু আমরা কাজও একটা শুরু করতে পারি, কিন্তু ইম্বার্ক এট শুধুমাত্র যানবাহনের ক্ষেত্রে, যে আমরা যাত্রা শুরু করতেছি তখন ইম্বার্ক অ্যাড হবে, হ্যাঁ, যাত্রা শুরু করা, তো যাত্রা শুরু করার অর্থে ইম্বার্ক অ্যাট। আর যদি যে কোনো কিছু শুরু করা হয় যাত্রা বাদে, তখন ইম্বার্ক অন হবে। ওকে। আচ্ছা, আমরা দেখি উই ইম্বার্ক অ্যাট দিল্লি, এই যে আমরা হচ্ছে দিল্লির পথে যাত্রা শুরু করতেছি। অ্যাপোলজি ফর মানে হচ্ছে কোনো কারণে ক্ষমা চাওয়া, আর অ্যাপোলজি টু মানে হচ্ছে কারো কাছে ক্ষমা চাওয়া, দুটো কিন্তু ভিন্ন। কোনো কারণে ক্ষমা চাওয়া, অর্থাৎ আমরা হচ্ছে একটা ভুলের কারণে ক্ষমা চাচ্ছি, আর যদি হচ্ছে কারো কাছে ক্ষমা চাই তাহলে অ্যাপোলজি টু। হচ্ছে অ্যাপোলজি ফর মাই ফল্ট, আমার ভুলের জন্য ক্ষমা চাচ্ছি, আর অ্যাপোলজি টু হার। ওকে। আচ্ছা, ইউ শুড আস্ক অ্যাপোলজি ফর দ্য ইরর, ইউ শুড আস্ক অ্যাপোলজি টু ইউর ওয়াইফ। ওকে। অ্যাপোলজি ফর মানে হচ্ছে কি, আর অ্যাপোলজি টু মানে হচ্ছে কোনো ব্যক্তির কাছে ক্ষমা চাওয়া, আর কোনো কারণে ক্ষমা চাওয়া হচ্ছে অ্যাপোলজি ফর। আচ্ছা, পরিচিতি অর্থে অনেকগুলো অর্থ আছে। ফ্যামিলিয়ার টু মানে পরিচিত, ইন্ট্রোডিউস টু, নোন টু, স্ট্রেঞ্জ টু, হ্যাঁ, অপরিচিত। আচ্ছা, তাহলে হিজ ফেস ইজ ফ্যামিলিয়ার টু, আচ্ছা এগুলো দেখে নিবা। উদাসীন অর্থে টু ব্যবহার করা হয়, ব্লাইন্ড টু মানে উদাসীন, ক্লাউস টু, হ্যাঁ, ডেভ টু, এগুলো আমি আর পড়তেছি না। উপকারী, এগুলো উপকারী অর্থে, এগুলো একটু দেখে নিবা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, অপকারী বা ক্ষতিকর অর্থে ডিস্ট্রাকটিভ টু, ডিট্রিমেন্টাল টু, হ্যাঁ, ফ্যাটাল টু, হার্টফাল টু, ইনজুরিয়াস টু, প্রিজুডিকাল, প্রিজুডিশিয়াল টু মানে ক্ষতিকর। আচ্ছা, এই সবগুলো অর্থে ক্ষতিকর, হ্যাঁ। আচ্ছা, ওকে ওকে। কোনো কিছুর প্রতি লেগে থাকা, অর্থাৎ সংলগ্ন থাকা বা আবদ্ধ থাকা অর্থে এই যেগুলো সবগুলো অর্থ, যেমন হচ্ছে কি অ্যাডিক্টেড, মন্দ জিনিসে যদি আসলে অ্যাডিক্টেড। তারপর হচ্ছে অ্যাড টু, অ্যাড হেয়ার টু, অ্যাডজাঙ্ক টু, এগুলো সবগুলো অর্থ আমি আর দেখতেছি না। যেসব শব্দ পরে ফ্রম বসে, আচ্ছা, রিমোট ফ্রম মানে দূর হতে, আমরা ফ্রম কোন জায়গায় একটু দেখে নিব, আমি আর পড়তেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইউজ অফ, এই যে অফ কখন বসে, অফের আমরা ওয়ার্ড গুলো একটু দেখে নিব। আচ্ছা, তারপরে হচ্ছে ইন কখনো, যেসব শব্দের পরে ইন বসে, এই যেগুলোর পরে ইন বসে, আচ্ছা এগুলোর পরে ইন বসে। সাম ইম্পর্টেন্ট প্রিপোজিশন, এই যে কিছু ইম্পর্টেন্ট প্রিপোজিশন আছে, এগুলো আমরা দেখে নিব, এগুলো আমরা অলরেডি পড়ে আসছি। সো ওকে ওকে। এই যে অমিশন অফ প্রিপোজিশন, কখন আমাদের অমিশন, আমাদের প্রিপোজিশন কখন বসে না, এগুলো আমরা পড়ে আসছি। সো ওকে ওকে ওকে, এগুলো আমরা দেখে নিব। সো ধন্যবাদ সবাইকে। ওকে। আচ্ছা, এখন বলি, আমাদের হচ্ছে প্রিপোজিশন ক্লাসটা পার্ট ওয়ান ছিল হচ্ছে আহ, আমাদের কিছু পার্ট, পার্ট ওয়ান ছিল এবং পার্ট টু, এই দুইটাই হচ্ছে কভার করা হয়েছে। প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং জেনারেল প্রিপোজিশন দুটাই কভার করা হয়েছে।
সো আগে পার্ট 1 দেখে নেক্সট ডে হচ্ছে পার্ট 2 দেখার হচ্ছে অনুরোধ রইলো। কারণ পার্ট 1 না দেখে হচ্ছে পার্ট 2 আসলে বোঝা যাবে না। সো সবাইকে ধন্যবাদ যদি পার্ট 1 দেখে থাকেন, আর যদি দেখে না থাকেন আগে পার্ট 1 টা শেষ করেন, দেন হচ্ছে প্রিপোজিশন পার্ট 2 শুরু করেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।